বাবা আমাকে তো কিছু টাকা না দিলে আমি অ্যালবাম করার যে চিন্তা করেছি সেটা বাস্তবায়ন করতে পারছি না। বলে কেমন লাগবে? তার মধ্যে তাও তো 50-60 হাজার টাকা লাগবেই। তা উনি আমাকে 40,000 টাকা দিলেন। কখনো এমনও দিন গেছে যে আমি সারাদিন যে খাই নাই, মিল্টন ভাই বুঝতে পারে নাই, না খেয়েই বসে আছে। মিল্টন ভাই আসতে করে অপেক্ষা করছি। রাত 9টা-10টা পর্যন্ত বেজে গেছে। তা আমি টাকাটি ফেরত দিয়ে আব্বাকে আমি বললাম যে একটা চিঠি লিখে দেন আমাকে, নাতে বিশ্বাস করবে না। তখন আমার বাবা খুব হতাশ হয়ে বললেন যে তোমার ক্যাসেটটি হয়তো আর হলো না। আমি যদি ভুল না করি, বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আপনি ঢাকায় এসেছিলেন যে আপনি অ্যালবাম করবেন, কিন্তু আপনি যাকে সঙ্গীত পিতা বলে মানেন, শ্রদ্ধেয় মিল্টন খন্দকার, তিনি বোধহয় এটাতে বারণ করেছিলেন বা বাধা দিয়েছিলেন। সেই গল্পটা যদি আজকে আমাদের সঙ্গে শেয়ার করেন। তখন অ্যালবামের যুগ ছিল। তো অ্যালবাম করা মানেই মানুষের একটা পরিচিতি লাভ বা তার কোয়ালিটি সম্পর্কে জানান দেওয়া। তো কী করি, এইভাবে ঘোরাফেরা করতে করতে হঠাৎ মাথায় হলো আমি একটা অ্যালবাম করবো। তো অ্যালবাম করতে গেলে অনেক টাকার প্রয়োজন। তখন তো সেই 1991 সাল 92 সালে 50,000 1 লাখ টাকা মানে অনেক টাকা আমার জন্য। আমি একটা বেকার ছেলে। তো বাবাকে আমি বললাম যে বাবা আমাকে তো কিছু টাকা না দিলে আমি অ্যালবাম করার যে চিন্তা করেছি সেটা বাস্তবায়ন করতে পারছি না। বলে কেমন লাগবে? তার মধ্যে তাও তো 50-60 হাজার টাকা লাগবেই। তো উনি আমাকে 40,000 টাকা দিলেন। তো শিক্ষক পিতা উনি তো অত টাকার মালিক নয়। আমরা 4 ভাই 1 বোন, 5টা সন্তান মানুষ করার পরে তার অল্প বেতনে হয়তো কষ্ট করে টাকাটি সে জমিয়ে রেখেছিল, সেখান থেকে আমাকে দিলেন। দেওয়ার পরে আমি এনে ব্যাংকে রাখলাম। মিল্টন ভাইয়ের কাছে যখন আমি কণ্ঠস্বর পরীক্ষা দিলাম, তো উনি বললেন যে হ্যাঁ তোমাকে দিয়ে আমি গান করাবো, কিন্তু তোমার ভিতরে যে ত্রুটিগুলো আছে এগুলো ঠিকঠাক করতে বেশ সময়ের প্রয়োজন, প্রায় 3-4 বছর সময় লাগবে। এবং আপনি সেই 3-4 বছর সময় দিয়েছেন। হ্যাঁ, আঞ্চলিকতা প্রবলেম রয়েছে, তোমার তাললয়, সুরের দখল সব কিছুতে গায়কী যে ঘাটতি আছে এগুলো সেরে নিতে সময় লাগবে। আমি পারবো। তো উনি গানগুলো আমার ঠিক করে দেওয়ার পরে 12টি গান বলে যে 12টি গান তুমি এসে আমার কাছে প্রতিদিন শোনাবে। আমি শোনাতাম প্রতিদিনই, উনি মার্ক করতেন যে এই জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা, এবং উনি লিখে নিজে গেয়ে দিতেন আমাকে। আমি ছোট্ট ওয়াকম্যানে ওর রেকর্ড করে নিয়ে যেতাম। আবার সারা রাত যত জেগে থাকতাম, সারা রাত ধরে শুনে শুনে ওটা গেয়ে গেয়ে আবার এসে শোনাতাম। বলে হ্যাঁ অনেকটা হয়েছে, এখন এই জায়গায় সমস্যা আছে। এইভাবে প্রায় 4 বছরের উপরে চলে গেল। তো যখন তোমার কোনো দোষ নেই, তখন কি কখনো মন খারাপ করেছেন বা বলেছেন যে স্যার বা ভাই যেটাই বলতেন আর কতদিন অপেক্ষা করতে হবে? না, আমি এটা কখনো বলি নাই। উনি এখনো পর্যন্ত এটা আমাকে বলেন যে মনির একমাত্র তোমাকেই পেলাম যে ধৈর্যের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। উনি অন্যান্য ছাত্রদের সাথেও বলে যে ভালো গান গাইতে গেলে ধৈর্যশীল হতে হবে, এটা মনিরকে দেখে শেখো। তো যাই হোক, দেখা গেলো কখনো এমনও দিন গেছে যে আমি সারাদিন যে খাই নাই, মিল্টন ভাই বুঝতে পারে নাই, না খেয়েই বসে আছে। মিল্টন ভাই আসতে করে অপেক্ষা করছি। রাত 9টা-10টা পর্যন্ত বেজে গেছে। তো যাই হোক, এই ধৈর্যের ফল আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আজকে সেই তোমার কোনো দোষ নেই। ও তারপরে যখন আমি ক্যাসেটের কথা বললাম, তখন আমি বললাম যে বাবা আমাকে 40,000 টাকা দিয়েছেন, এই টাকাটি আপনি রাখেন। তো উনি বললেন যে প্রথম শর্ত হলো টাকাটি তোমার বাবাকে ফেরত দিয়ে আসতে হবে। বাহ, কত ভালো মানুষ। উনি শিক্ষক মানুষ, তোমার এতগুলো ভাই বোন মানুষ করার পরে নিশ্চয়ই উনি কষ্ট করে টাকাটি দিয়েছেন অথবা কোথাও থেকে লোন করেছেন। হ্যাঁ, তুমি এই টাকাটি প্রথমে দিয়ে আসবা, এবং আমি যেন শিওর হতে পারি তোমার বাবা টাকাটি পেয়েছেন। তো আমি টাকাটি ফেরত দিয়ে আব্বাকে আমি বললাম যে একটা চিঠি লিখে দেন আমাকে, নাতে বিশ্বাস করবে না। তখন আমার বাবা খুব হতাশ হয়ে বললেন যে তোমার ক্যাসেটটি হয়তো আর হলো না, কারণ এই যুগের মানুষ টাকা ছাড়া কোনো কাজ করবে, আর তুমি নতুন মানুষ কেন করবে? তার আত্মীয় লাগো না, তার বন্ধু হও না, কী কারণে তোমার কাজ করবে? তোমাকে কোনোভাবে বিদায় করেছে, ক্যাসেটটি আর হলো না। তো উনি খুব মন খারাপ করলেন। আমরা বাবা তারপরও চিঠি লিখে দেন। তো উনি বললেন যে হ্যাঁ আমি লিখছি যে মিল্টন বাবাজি, আমি তোমার পাঠানো 40,000 টাকা আমি আমার ছেলের কাছ থেকে ফেরত পেয়েছি। তো আমি সন্দিহান যে আদৌ আমার ছেলের ক্যাসেটটি হবে কিনা। যদি ক্যাসেটটি হয় আমি তখন বুঝবো যে না, পৃথিবীতে এখনো ভালো মানুষ, সঠিক এবং সত্য ন্যায়বান মানুষ এখনো আছে। একদম একদম ঠিক তাই।